আজকে তোমাদের মাদ্রাসা বোর্ডের 2026 সালের ইতিহাসের পরীক্ষা হয়ে গেল। তো আজকে নয়, যেদিন থেকে এক্সাম হচ্ছে ভীষণ আনন্দ লাগছে। আনন্দের কারণ হচ্ছে যে সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে সেটা পুরোটাই কমন চলে আসছে। মনে হচ্ছে আজকে তোমাদের সামনে একটু লাইভে এসে তোমাদের সাথে একটু গল্পগুজব করি। তো খুব ভালো লাগছে। যাই বা হোক, চলো আমরা প্রশ্নগুলো আলোচনা করি। 100% কোথা থেকে এসছে, কোন সাজেশনের কোথায় দিয়েছি আমি পুরোটা দেখিয়ে দেবো। চলো আজকে একটু দেখি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা এটা কে রচনা করে? এটা হচ্ছে সরলা দেবী চৌধুরী রানী। আচ্ছা, একটা কথা বলি, এখানে রাইট দেওয়া আছে মানে এটাই আনসার, এটা নয়। এই যার কোয়েশ্চেন সে হয়তো দু একটা ভুলও করেছে, তো আমি যতক্ষণ না রাইট দেবো তোমরা ততক্ষণ সেটা দেখবে না। তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস, এটাও ঠিক করেছে 5ই জুন। তারপরে দেখো বাংলার নবজাগরণ ছিল, দেখো এইটা একটু ব্যাপার আছে। এটা তোমরা কেউ কিন্তু প্রতিষ্ঠানিক কেন্দ্রিক করবে না, এটা ভুল হবে, এটা কিন্তু কলকাতা কেন্দ্রিক হবে, ঠিক আছে? চলো ডি নাম্বার দেখি, হুল কথাটির অর্থ কী? হুল কথাটির অর্থ হচ্ছে বিদ্রোহ। নেক্সট কোয়েশ্চেন দেখো, মহাবিদ্রোহে কুনওয়ার সিং ছিলেন কি? একজন সিপাহী। বাহ, খুব সুন্দর করেছে যার কোয়েশ্চেন। তারপর দেখো কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মাদ্রাসা 1781 সালে। এখানে 71 সরি, এখানে 1781 নেই, 1780, তাই এখানে অপশন 4 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে জগদীশচন্দ্র বোস। কাকে দেশপ্রাণ উপাধি দেওয়া হয়েছিল? আমি অনেকবার তোমাদের ট্রিক দিয়ে খেয়াল করিয়েছিলাম যে প্রাণ, প্রাণ কখন, যখন আমরা শ্বাস নিই তখন, শ্বাস প্রশ্বাস নিই তাহলে আমাদের প্রাণ বাঁচে, এই জন্য বলেছিলাম যে বীরেন্দ্রনাথ শাসমল। এখানে শ্বাস রয়েছে আর এখানে প্রাণ রয়েছে, এইভাবে খেয়াল রাখতে বলেছিলাম আমি, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল 1920 সালে, যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে বাংলার প্রথম মহিলা শহীদ তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা তোমরা এই চ্যানেলটা খুবই সাপোর্ট করছো, আশা করি সাপোর্ট সবাই করো, কারণ তোমাদের ছাড়া আমরা কিছুই নই। তোমরা যত সাপোর্ট করবে তত আমরা ভালো ভালো কন্টেন্ট দিতে থাকবো, ঠিক আছে? এরকম যে আগে যেমন দিয়েছিলাম, তোমরা যে সাজেশন নিতে পাওনি বা কিনতে পারোনি তাদেরকে আমি ইউটিউবে দেখিয়েছিলাম, ঠিক আছে? যেই সাজেশনগুলো তোমরা পড়ে যেও, আশা করি চলে আসবে। তা সেটাই এসেছে, চলো দেখব। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে হয়েছিল, কেন? এটা হচ্ছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন, মেঘে ঢাকা তারা, এটার পরিচালককে? এটা ঋত্বিক ঘটক। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটা? সেটা হচ্ছে হায়দ্রাবাদ। চলো পরবর্তী প্রশ্ন দেখি। যে প্রথম প্রশ্ন বলেছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে যে 1911 সালে কোন দল আইএফএ শিল্ড জয়লাভ করে? এইসব কোয়েশ্চেনগুলো কালকে আমি এমসিকিউতে দিয়েছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে মোহনবাগান। মোহনবাগান। চলো পরবর্তী দেখি, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এটা হচ্ছে কুষ্টিয়া, ঠিক আছে? কুষ্টিয়া থেকে, খুব সম্ভবত সেই টাইমে বাংলাদেশ ছিল। দামিনিকো বলতে কী বোঝো? দামিনিকো শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ, ঠিক আছে? পাহাড়ের প্রান্ত দেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারপরে দেখো নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হচ্ছে সরোজিনী নাইডুকে, ঠিক আছে? সরোজিনী নাইডু। চলো পরবর্তী প্রশ্ন দেখি, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে প্রথমে বলেছে 1857 সালে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয়, একদম সঠিক, এটা সত্য হয়ে যাবে। দ্বিতীয়ত, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? গান্ধীজি, একদম মিথ্যা। কে করেছিল? সুভাষচন্দ্র বোস। পরবর্তী দেখো যে কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটিও সত্য, ঠিক আছে? এরপর কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে? তো সম্প্রকাশ পত্রিকা অবশ্যই দ্বারকানাথ বিদ্যাভূষণ। মেদিনীপুরের লক্ষ্মীবাই, একদম রানী শিরোমণি। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন 1784 সালে। বাহ, খুব সুন্দর করেছে।
এরপর দেখো এটা তো ম্যাপ রয়েছে, চলো তারপর দেখি। ই এইখানে দেখো যে ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণ ছিল অলীক ব্যাপার। কারণটা কি? তার কারণ হচ্ছে জাগরণটি সর্বাত্মক ছিল না, তাই এটা ছিল অলীক ব্যাপার। পরবর্তী প্রশ্ন বিবৃতি বলছে 19 শতকের শেষে ভারতে নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। তার তার কারণ কি? তার কারণ হচ্ছে না, ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয় এমন নয়, তার কারণ হচ্ছে নীল চাষটা অলাভজনক হয়ে পড়ে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন যে বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 সালে। এটা কি সত্য? সত্য বলছি, 28 সালে। কিন্তু এর ব্যাখ্যাটা কি দিয়েছে? যে এই আন্দোলন ছিল ভূস্বামী ও ধনী কৃষকদের অত্যাচারের বিরুদ্ধে ভূমিহীন দরিদ্র কৃষক শ্রমিকদের আন্দোলন। এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূস্বামী ধনী কৃষক শ্রেণীর আন্দোলন। তারপর ছিল, এটা তো বিয়েরটা একদমই হবে না, সিএরটা কি বলছে? এটা সরকারের ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে, হ্যাঁ একদম, এই সিএরটা একদম কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে চলো আমরা দেখব যে এগুলো 2 নম্বরের প্রশ্ন, এগুলো তো আশা করি সবই কম বেশি পেরেছো। ঠিক আছে, চলো দেখি। এ তো ভালো ভালো ইজি ইজি কোয়েশ্চেন গো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এ সব দিয়েছিল, খুবই সুন্দর সুন্দর। চৌরি চৌরা, র্যামসে ম্যাকডোনাল্ড, রশিদ আলী, কী ছিল না বলো 2 নম্বরের প্রশ্নে, কী ছিল না আমার পিডিএফ থেকে। এরপর চলো 4 নম্বরের প্রশ্নে কমনগুলো দেখিয়ে দিই কোথা থেকে এসেছিলো। চলো আমার সাজেশনটা দেখি। আচ্ছা দেখো, যে প্রশ্নগুলো সামনে পাচ্ছে আগে সেগুলো দেখিয়ে নিই। প্রথমে এই প্রীতিলতা ওয়াদ্দেদা স্মরণীয় কেন, এটা পেয়েছি আমরা, এটা দেখিয়ে দিই। দেখেছো এখানে 3 নম্বরের যে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়, এখান থেকে কমন চলে এসছে যারা সাজেশন কিনেছো। চলো তারপরে দেখি। এরপরে দেখো যে প্রথমটা পেয়েছি, চলো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সংক্ষেপে লেখো। ফটোগ্রাফির ব্যবহার বা গুরুত্ব একই জিনিস, চলো দেখি। দেখো এইখানে এইখানে 13 নম্বরের প্রশ্নটা, তোমরা যারা সাজেশন কিনেছিলে আমার, 13 নম্বরের প্রশ্নটা দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই পেয়েছিলে, বারবার বলেছিলাম আমি। যারা সাজেশন নিয়েছো তারা দেখো কত উপকার পেয়েছো। আর 100% কমন এসছে। ঠিক আছে, 100%। তোমরা সামনের দিনের এক্সামের জন্য যে সাজেশনগুলো নিতে চাও, কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেখো, সেখানে যুক্ত হয়ে যাও। তারপরে দেখো আরেকটা প্রশ্ন পেলাম যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বিবরণ দাও। চলো এই প্রশ্নটাও দেখিয়ে দিই কত নম্বরে ছিল। দেখো এখানে তোমাদের আমার সাজেশনের 22 নম্বর কোয়েশ্চেনটাই ছিল যে ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা। দেখেছো কতটা ভালো লাগছে তোমাদের? 4 নম্বরের সমস্ত প্রশ্ন এবং 8 নম্বরের সমস্ত প্রশ্ন কমন আমি দেখিয়ে দিচ্ছি। চলো চলো এর পরবর্তীতে মহারানী ঘোষণাপত্র তো দিয়েছিলাম, 2 নম্বরেই দিয়েছিলাম, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে অন্তর্ভুক্ত, আর শ্রীরামকৃষ্ণ। চলো ওইটা দেখো। 23 নম্বরের কোয়েশ্চেনটা ছিল যে হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, 4 নম্বরের প্রশ্নে। দেখেছো 4 নম্বরে 4টে পয়েন্ট দিয়ে করিয়েছিলাম। তারপরে আরেকটা প্রশ্ন তোমাদের কমন এসেছিল, সেটা হচ্ছে, চলো একদম শেষে, এই দেখো মহারানী ঘোষণাপত্র। তাহলে দেখো মহারানী ঘোষণাপত্রও চলে এসছে। ঠিক আছে, তারপরে চলো আরেকটা সর্বধর্ম সমন্বয় আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একদম শেষে প্রায় চলে এসেছি, দাঁড়াও। এই দেখো 31 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, তাহলে কি কমন আসেনি বলো ভাই? অসাধারণ, কিছু বলার নেই। তো চলো আরেকবার দেখি। তাহলে আমি সমস্ত প্রশ্নগুলো ধরে ধরে করিয়ে দিলাম। এখানে 4টি লিখতে বলেছে, কমন কয়টি এসছে দেখি? 1টি, 2টি, মুন্ডা বিদ্রোহটা কমন আমার আসেনি, দিইনি আমি। 2টি, 3টি, ছাপাখানা, হ্যাঁ ছাপাখানাটাও ছিল, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। 4টে, 5টা, আর এই একটা প্রীতিলতা ওয়াদ্দেদার 6টি, আর হায়দ্রাবাদ একটা, 7টা। দেখো 8টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্ন কমন এসছে 4 নম্বরের। তাহলে আর কি চাই ভাই? এরপর দেখো ফরাজি, বড় প্রশ্নে চলো। বড় প্রশ্নে এসেছিল ফরাজি আন্দোলনের পটভূমিকা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয়, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, আর একটা হচ্ছে বাংলায় নমশূদ্র আন্দোলন। চলো কোনখান থেকে কমন এসছে আমি আমার সাজেশনে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে বড় প্রশ্ন, বড় প্রশ্নের সাজেশন। তো বড় প্রশ্নের সাজেশনে প্রথম কোয়েশ্চেন দেখো ফরাজি আন্দোলন। চলো আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব, নমশূদ্র আন্দোলন। দেখো নাও কত কমন। আর আরেকটাও এসেছিলো, দাঁড়াও, বিশ্বভারতী শিক্ষা ভাবনার পরিচয়। দেখো এখানে হাফ করে এসেছিলো,
শিক্ষা চিন্তার পরিচয়, আর একটা কেন শান্তিনিকেতনের ভাবনা, ওই একই প্রশ্ন। ঠিক আছে, দেখো তিনটেই কমন। আর কি নিবা? এই দেখো দলিতটা তো বাংলায় নমশূদ্র আন্দোলন দিয়ে এসেছিলো, ওটাও দেখাচ্ছি। ওয়েট একটু ওয়েট। রাজা রামমোহন আসেনি, তোমার নমশূদ্র আন্দোলন 4 নম্বরে ছিল, সরি ওটা একটু মিস্টেক হয়েছে। তবু এখানেই দেখো না, এখানেই তো 3টে কোশ্চেন দুটো প্রশ্ন চলে এসছে, আবার কি? তাহলে চলো এবার ইসলামের ইতিহাস নিয়ে পড়ি। চলো ইসলামের ইতিহাসে আমি প্রশ্নগুলো আগে সমাধান করে দিই, দিয়ে দেখাবো। নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী কাকে বলা হয়? হজরত আবু বক্করকে। ঠিক, চলো তারপর দেখি। খলিফা আমলে ইসলামী রাষ্ট্র প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল সমগ্র আরব পারস্য রোম সাম্রাজ্যে, যেটা কালকে শেষ আমি একটা ভিডিও দিয়েছিলাম ইসলামী এমসিকিউ থেকে, ইসলামের ইতিহাস, সেখান থেকেও এসেছিলো। আবার যেখানে সাজেশন আমি করেছি সেখান থেকেও এসেছিলো। দেখো কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল, কারবালার যুদ্ধ এটাও দিয়েছিলাম আমি। তারপরে দেখো বাইতুল হিকমা, এটা দেখে নাও। ও চলো উত্তরগুলো করে দিই, উত্তরটা তো করতে খেয়াল ছিল না। কত সালে কারবালার যুদ্ধ? এটা তো 680 সালে। ঠিক আছে, তারপর বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা খলিফা আল মনসুর আল মামুন নয়। তার পরবর্তী চলো ফতেমা শাসন শুরু হয়েছিল ইরাকে নয়, এটা ছিল মিশর, ইজিপ্টে হয়েছিল। ঠিক আছে, যে করেছে ভুল করেছে। তারপর দেখো একটা সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। হজরত আবু বকর কে ছিলেন? কালকে সেই ভিডিওটাই দিয়েছিলাম, দেখো শর্ট কোয়েশ্চেনও একটাও মিস যায়নি। ঠিক আছে, তো যারা ভৌতবিজ্ঞানের সাজেশন নিতে চাও অবশ্যই কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে আমাকে এসএমএস করো। ঠিক আছে, খুব সামান্য টাকার বিনিময়ে আমি তোমাদের পিডিএফটি দিচ্ছি। তো হজরত আবু বকর কে ছিলেন? আমরা জানি যে প্রথম খলিফা ছিলেন, শুধু এইটুকু দিলেই এনাফ। সুন্নি নামে কারা পরিচিত সেদিন বলেছি, শিয়া এবং সুন্নি। সুন্নি নামে কারা পরিচিত? সুন্নি তো বললাম যে যারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে এবং কোরআন মেনে চলে তারা। উমাইয়া কাদের বলা হয়? উমাইয়া কাদের বলা হয় এটা আসেনি আমার সাজেশন থেকে, 2 নম্বরে একটা মিস গেছে। দেখো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা, এটা বলেছিলাম। চলো ছকটা দেখে নিই। বাইতুল মাল বলতে কোষাগার, মেসোপটেমিয়া, ইরাক। কতবার কোয়েশ্চেনটা করানো হয়েছে। তারপর দেখো সত্য মিথ্যা। স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় তিতো আব্দুর রহমানকে, একদম সত্য। তারপর দেখো আবিসিনিয়ার বর্তমান নাম প্যালেস্তাইন, একদম মিথ্যা, এটা ভুল। ঠিক আছে, চলো তারপর দেখি কাকে কেন ফারুক বলা হয়। এগুলো সবই ছিল দ্বিতীয় অমরকে বলা হয় তার যে বিচার, তিনি যে ভালো বিচার করতেন তার জন্য। তাছাড়া জিজিয়া কর কাদের উপর আরোপ করা হতো? কেন জিজিয়া কর অমুসলিমদের উপর আরোপ করা হতো? তার কারণ হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করতো না বা যেত না তার জন্য। দ্বিতীয় অমরের কয়েকটি কাজ, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। সেলজুক বংশ, এটা একটু লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো 4 নাম্বার, এগুলো চলো আমি দেখাই। প্রথমত হজরত উমরের সময় গুরুত্বপূর্ণ সংস্কার একটা, কারবালার যুদ্ধ একটা, আর পবিত্র খলিফা যুগে ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল, তারপর আব্বাসীয় যুগে সমাজ জীবন। ঠিক আছে, 4টের মধ্যে একটা লিখতে হবে। চলো আমি কমনটা দেখিয়ে দিই। দেখো এখানে 4 নম্বরেরটা, আব্বাসীয়দের সমাজ জীবন কেমন ছিল, একটা প্রশ্ন পেলে। আর একটা প্রশ্ন কোথায় এসেছিলো? দেখো কারবালা যুদ্ধের পটভূমি বা তাৎপর্য। দেখো 4টের মধ্যে 2 এসছে, তার মধ্যে একটা লিখতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে চলো বড় প্রশ্ন দেখি। দেখো বড় প্রশ্ন, হজরত আলী ও মুয়াবিয়ার পরিচয়, বিরোধের কারণ কি, দিয়েছিলাম, এসছে। তারপরে উমাইয়া শাসনের মূল বৈশিষ্ট্য। দেখো এই প্রশ্নটা আব্বাসীয়দের সময়ে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, আর একটা এই হজরত আলী এবং মুয়াবিয়ার পরিচয় দাও, এর মধ্যে বিরোধের কারণ। চলো এই 2 চলেছিল, কিন্তু 4টের মধ্যে 2 এসছে, কিন্তু লিখতে হবে একটি, তাহলে তো কমন ব্যাপার। চলো দেখিয়ে দিই সাজেশনটা। দেখো এখানে 3 নম্বরের প্রশ্নটা, হজরত আলী ও মুয়াবিয়ার মধ্যে বিরোধ বা সংঘর্ষের কারণগুলি আলোচনা করো, একই ব্যাপার। ঠিক আছে, এখানে তোদের মত পার্থক্য ছিল, কালকে বলেছিলাম বারবার। আর একটা প্রশ্ন তোমাদের এসছিল, বড় কোয়েশ্চেন, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দেখো 5এরটা, আব্বাসীয়দের খিলাফতের সময় জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির বিবরণ দাও। ঠিক আছে, তাহলে দেখো সাজেশন কতটা এসছিল তোমরা নিজে চোখেই দেখলে, এবং প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম। তোমরা যারা বলো যে আসে না সাজেশন, দেখো আগের দিনগুলোতেও আমি দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা সাজেশনগুলি নিয়ে নাও, যারা নাওনি। ঠিক আছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত নিয়ে নাও, আমি অবশ্যই আছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো।